আর্জেন্টিনার কথা পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করা হয় তাহলে আমার মনে হয় স্পেন জিতলে আর্জেন্টিনার জন্য কিছুটা ইজিয়ার হবে, কারণ স্পেন তো একটু মানে তুলনামূলকভাবে আর্জেন্টিনা যেই মোমেন্টাম বা যেই টেম্পোতে খেলে স্পেনও অলমোস্ট সিমিলার একটা টেম্পোতে খেলে। সো স্পেনের সাথে খেলা পড়লে আর্জেন্টিনার ডিফেন্স বল লুজ করার পরেও নিচে নেমে আসার সময়টা পাবে। ফ্রান্সের সাথে যদি খেলা পড়ে এবং সেই ক্ষেত্রে আর্জেন্টিনা যদি বল লুজ করে তাদের যে স্পিড রয়েছে সেটা ডিফেন্ড করা আর্জেন্টিনার জন্য ডিফেন্সিভ ট্রানজিশন একটু মোর ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। সো আমার মনে হয় যে দোয়া স্পেনের জন্য করা উচিত। বলা যায় না আসলে, স্পেনও তো হারাই দিতে পারে, স্পেন ভালো খেলছে। সো বাট দোয়া যদি করা হয় আমার মনে হয় যে স্পেনের জন্য করলে বেটার। তাহলে আপনারা জানেন যে কার জন্য দোয়া করতে হবে, বাট যদি আপনি নিউট্রাল হয়ে থাকেন, বাট অবভিয়াসলি ফ্রান্স ইজ ইন আ ফর্মিডেবল ফর্ম। এবার টেকনিক্যাল প্রশ্নে আসি। কমেন্ট সেকশন অনেকে আমাদেরকে জানতে চেয়েছেন যে পেদ্রি না থাকায় অনেকেই হার্ট হয়েছেন যে পেদ্রি নাই এই স্কোয়াডে। সো পেদ্রি না থাকায় এবং তার জায়গায় ফাবিয়ান রুইজের ইনক্লুশন, কারণটা কি হতে পারে? হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি বিহাইন্ড ইট? ওরে এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এই যে কোশ্চেনটা করেছেন এর সাথে আগে একটা কোশ্চেন এক ভাই করেছিলেন যে ফ্রান্সের ফ্রন্ট ফোর হলো খুবই ভালো, বাকিরা হলো অত ভালো না। তো আমার কাছে মনে হয় যে কথাটা ইন এ সেন্স রং না, যে ফ্রন্ট ফোর ফ্রান্সের এত ভালো, তাদের কোয়ালিটি এত হাই স্ট্যান্ডার্ড যে বাকিদেরকে মনে হয় তারা কিছু করে না, কিন্তু তারা আসলে কী করে সেটা আমরা দেখতে পারি। একই সাথে পেদ্রি এবং রুইজের ব্যাপারটা আমরা দেখতে পারি। আমরা যদি যেই এবং আনন্দ ভাই আসলে বলেছিলেন যে রেস ডিফেন্সের কথা, সেই রেস ডিফেন্সের কথাটা আমরা একটু জাস্ট দেখার জন্য সুবিধার জন্য আমরা দেখতে পারি। প্রথমত আমরা আগে আলোচনা করেছিলাম যে খেলার বেশিরভাগ অংশ হয়তো স্পেনের যদি বল পজিশনে রাখে এবং ফ্রান্স যদি একটু মিড ব্লক লো ব্লকে নেমে যায় তাহলে বেশিরভাগ অংশ তো এই জায়গাতে খেলা হবে। লেটস এখানে ব্লু টিমটা হলো ফ্রান্স। সেক্ষেত্রে এরকম জায়গায় যখন স্পেন অ্যাটাক করছে অপোনেন্টে ফুল হাফে চলে এসে, সেক্ষেত্রে স্পেনের জন্য রেস ডিফেন্সটা হলো, আমরা দেখেছি যে স্পেন কিন্তু খুব একটা গোল কনসিড করেনি, ডিফেন্সিভলি তারা খুব সলিড ছিল এই টুর্নামেন্টে। তো তারা কিন্তু তাদের ডিফেন্ডিং থার্ডে এসে মাঝে মাঝে ডিফেন্স তো অবশ্যই করতে হবে, কিন্তু বেশিরভাগ তারা বল উইন করেছে এই অপোনেন্টের হাফের থেকেই, এবং সেটা খুব উইন করেছে রেস ডিফেন্সের কারণে। পিছনে কোবার্সি এবং লাপোর্তে যে ছিল, তার সামনে যে মিডফিল্ডার রদ্রি, এবং এই ম্যাচে যদি আপনি চিন্তা করেন যে রুইস কেন, এবং আগের ম্যাচেও রুইস কেন, কারণ বেলজিয়ামের সাথে ম্যাচেও দুই পাশে দুটো উইঙ্গার ছিল, ডোকু এবং টোসার। এই ম্যাচে যদি আপনি দেখেন একপাশে ডেম্বেলে, একপাশে এমবাপ্পে, সাথে বারকোলা, সাথে অলিজে। সো এই জায়গাতে লেটসে স্পেন যদি বলটা লুজ করে, এটা হলো ফ্রান্সের রাইট উইঙ্গার ডেম্বেলে, এইটা হলো রুইস। এখানে যদি পেদ্রি থাকতো তাহলে কি হতো, রদ্রি মাঝখানে থাকতো, অলমো এবং পেদ্রি দুজন এই জায়গাতে থাকতো, সো 1+2 হতো। এখন রুইস থাকাতে যেটা হবে, এটা অলমোস্ট লাইক 2+1-এর মতো হবে। সো এখানে আপনার এই সাইডটা কুকুরে যখন উপরে চলে আসবে, এই জায়গাটা কাভার করার জন্য আপনি রুইসের হেল্পটাও পাবেন। অন্যদিকে রাইট ব্যাকের জন্য আমার মনে হয় মানে পেদ্রোর জন্য যেটা ইম্পর্টেন্ট হবে, বারকোলা হয়তো নিচে ডিফেন্ড করার চেষ্টা করবে, লামিন ইয়ামালকে ডাবল ডিফেন্ডিং করার চেষ্টা করবে, প্লাস পোরো থাকবে। বাট এক্ষেত্রে এই জায়গাটা কাভার করার জন্য আমার মনে হয় যে পোরোকে কিছুটা হাফ স্পেসে থাকা বেটার ইনস্টেড অফ ফ্ল্যাঙ্ক এরিয়াতে। লামিন ইয়ামাল ক্যান অপারেট ইন দ্য ফ্ল্যাঙ্ক এরিয়া, পোরো শুড বি ইন দ্য হাফ স্পেস, সো দ্যাট সেই এই জায়গাটা কাভার করতে পারে। এবার আমরা যদি ফ্রান্সের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, লেটসে এখন ফ্রান্স অ্যাটাক করছে, যেটা বলছিলাম যে স্পেনকেও তো মাঝে মধ্যে তাদের বক্সে ঢুকেই ডিফেন্ড করতে হবে, এবং খেলাটা বেশিরভাগ অংশ আমরা দেখবো হয় এইখানে হচ্ছে, না হলে এখানে হচ্ছে। এই জায়গাতে খুব বেশি খেলা আজকে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সো ফ্রান্স যেই কাজটা করছে, ফ্রান্সও কিন্তু খুব একটা গোল কনসিড করা নাই, এবং ফ্রান্সও অলমোস্ট এই ম্যাচে যদিও তারা হয়তো দেখা যাবে এত বেশি উপরে হয়তো নাও থাকতে পারে, বল পজিশন একটু কম থাকতে পারে, বাট অন্যান্য ম্যাচে যখন তারা বল পজিশন কন্ট্রোল করে খেলেছে, তারা বেশিরভাগ সময় এই জায়গাতে ছিল। উইঙ্গার ভিতরে লেফট ব্যাক দিনই একটু বাইরে থাকে, অন্যদিকে রাইট ব্যাক কুন্দে হাফ স্পেসে আসে, ডেম্বেলেকে আমরা একটু মোর বাইরে সাইডে দেখেছি। এখানে ইম্পর্টেন্ট হবে এমবাপ্পে, অলিজে, এই পাশে বারকোলা, এই পাশে আপনার কুন্দে এবং ডেম্বেলের সাথে যে কম্বিনেশনগুলো হয়। ইম্পর্টেন্ট হয় দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, দুজনই কিন্তু মোটামুটি, রাবিও এবং শুয়ামেন দুজনই মোটামুটি ডিফেন্সিভ মাইন্ডেড কোণে থাকলেও সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো দুজন সেন্টার ব্যাকে যদি আপনি দেখেন, এখানে আমরা আগের ম্যাচে মরক্কোর সাথে ম্যাচে দেখেছি বা অন্যান্য ম্যাচেও দেখেছি, তারা যখন বলটা লুজ করছে, ফ্রান্স যখন এই জায়গাতে বলটা লুজ করছে, তারাও পেছনে অনেকখানি স্পেস ছেড়ে দিয়ে আসছে। বাট যখন এই বলটা এখান থেকে লেটসে এই ফ্ল্যাঙ্কে খেলা হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে লামিন ইয়ামাল, সেক্ষেত্রে হতে পারে দ্য স্ট্রাইকার ওয়ার দ্য বল, দিস টু সেন্টার ব্যাকস হ্যাভ বিন ভেরি মানে রিস্ক নেওয়ার চেষ্টা করেছে। তো 1 vs 1 সেন্টার ব্যাক সেন্টার ছেড়ে ফ্ল্যাঙ্ক এরিয়াতে এসে কাভার করার চেষ্টা, 1 vs 1 ডিফেন্ড করার চেষ্টা করছে, বাকি জন চলে আসছে ভিতরে, অ্যান্ড দেন দ্য আদার ফুল ব্যাকস মিডফিল্ডার্স দে হ্যাভ বিন কামিং ব্যাক। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের যে সেন্টার ব্যাক দুজন রয়েছে, তারা হয়তো খুব বেশি চোখে পড়ছে না তাদের খেলা, বাট এই ম্যাচে ইম্পর্টেন্ট হবে যে তারা যখন এই ধরনের কাউন্টার অ্যাটাক সিচুয়েশনগুলো পাবে লেটসে স্পেন, তখন তারা এই রেস ডিফেন্সের অংশ, বিশেষ করে লামিন ইয়ামালের সাইডে, এই সাইডটায়, সো হয়তো এক্ষেত্রে আমরা সিমিলার জিনিস দেখতে পাবো। ডিনিয়াকে হয়তো আমরা ফ্ল্যাঙ্ক এরিয়াতে এত উপরে দেখবো না, হয়তো আমরা দেখবো সে এইরকম জায়গায় থাকবে, যাতে করে পেছনে এই 3 vs 2 যেন অ্যাটলিস্ট তারা রাখতে পারে। সো লামিন ইয়ামাল যদি এখানে থাকে, ইন দ্যাট কেস ডিনিয়াকে হয়তো আমরা এরকম জায়গাতে দেখতে পাবো অ্যাটাকিং ফেজের সময়। তো আমার কাছে মনে হয় যে ডিনিয়ার পজিশনটা
আজকের ম্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট হবে ফ্রান্সের রেস ডিফেন্সে, যেটা আগে হয়তো অন্যান্য ম্যাচে হয়তো উপরে ছিল কিছুটা, আজকে কিন্তু দুজন সেন্টার ব্যাকের সাথে সাথে একজন লেফট ব্যাককেও তাকে এই জায়গায় থাকতে হবে। আমরা কমেন্ট সেকশনে অনেক প্রশ্ন পেয়েছি, তার মধ্যে ফ্রান্স কিভাবে জিততে পারে সেরকম প্রশ্ন খুব কম, তবে এক ধরনের প্রশ্ন অনেক বেশি আসে যে আসলে স্পেনের জিততে হলে কি করতে হবে আজকে। সো যদি এটাই আপনার কাছে আসলে শেষ প্রশ্ন হয় যে স্পেন যদি আজকে জিততে চায় বা এই ফ্রান্সকে আটকাতে চায়, তাহলে আসলে তাদের মূল স্ট্র্যাটেজি কি হবে? আমার মনে হয় স্পেন তাদের খেলার স্টাইল কিন্তু চেঞ্জ করে না, ফ্রান্স ভিন্ন ভিন্ন ভেরিয়েশনে খেলতে পারে। স্পেনেরও ভেরিয়েশন রয়েছে, কিন্তু তাদের ভেরিয়েশনগুলো মোটামুটি হবে একই রকমের, তো তাদের কোয়ালিটি রয়েছে। সো ওই ভেরিয়েশনের মধ্যে বা ওই একই রকম প্লেইং স্টাইলের মধ্যে তারা সেটা বের করার চেষ্টা করে। আমরা দেখেছি যে স্পেন গোল যতগুলো স্কোর করেছে, লাস্ট ম্যাচেও যে প্রথম গোলটা স্কোর করলো ডেভিড রুইজ, এটা কিন্তু একটা কাটব্যাকের মতো সিচুয়েশন বা লো পাওয়ারফুল ক্রসের মতো। এর আগে ওয়ারজাবাল গোল করেছে কুকুরের একটা কাটব্যাকের মতো সিচুয়েশন থেকে। এই জিনিসটা আমরা যে দেখছি, ওয়ারজাবাল যদি গোল নাও করে, ওয়ারজাবাল সেন্টার ব্যাকদেরকে নিয়ে যায় সামনের দিকে। সো এই যে কাটব্যাক সিচুয়েশনে রুইজ, অলমো বা যেই হোক, তারা এই জায়গাটায় চলে আসে। এই জিনিসটা ডিফেন্ড করার জন্য ফ্রান্সের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে চুয়ামেনি, রাবিও এবং নট অনলি দিস টু প্লেয়ার্স বাট অলসো দ্য উইঙ্গার্স, তাদেরকেও অপোজিট থেকে ভিতরে চলে আসতে হতে পারে রুইজের এই রানটা ব্লক করার জন্য। তো আমার মনে হয় স্পেনের ক্ষেত্রে তাদের প্লেইং স্টাইলে কোনো চেঞ্জের প্রয়োজন নাই। ফ্রান্স যদি মিস্টেক করে সেক্ষেত্রে স্পেন স্কোর করতে পারবে অবশ্যই। ফ্রান্স যদি মিস্টেক না করে লো ব্লকে বা মিড ব্লকে, তাহলে স্পেনের জন্য গোল স্কোর করা হয়তো ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এবং সবশেষে আপনার প্রেডিকশন জানতে চাই আজকের ম্যাচ নিয়ে। প্রেডিকশন ইজ ফর ফান, এটা আমি এইভাবে ভাবি। আমার মনে হয় যে ফ্রান্স শুড গো থ্রু টু দ্য ফাইনাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.